সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে ক্লাসে আমরা ডায়াসপোরা প্যাসেজে চুজ দ্য বেস্ট অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো চুজ দ্য বেস্ট অ্যান্সার নিয়ে আলোচনা করার আগে আমাদের ওয়ার্ড মিনিং সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তবে আমি প্রথমেই বলছি যে একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে, অর্থাৎ অর্থ অনুযায়ী তোমাকে দেখতে হবে যে ওই প্যাসেজে ওই সেন্টেন্সটাতে ওয়ার্ডটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে সেই হিসেবে তোমাকে দেখতে হবে। তো এইটা তোমার 1 নম্বর কোশ্চেনে থাকবে, চুজ দ্য বেস্ট অ্যান্সার 5টা থাকবে। তার মধ্যে 2টা তোমার ইনফরমেশন আস্কিং টাইপের কোশ্চেন থাকতে পারে, আর বাকি 3টে সাধারণত তোমার ওয়ার্ডের উপর নির্ভর করবে, অর্থাৎ ওয়ার্ডটার ক্লোজেস্ট মিনিং কোনটা বা সিনোনিম কোনটা, এই জিনিসগুলো। তো সেই জন্য আমাদের ওয়ার্ডগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তো চলো দেখি আমরা যে এই ডায়াসপোরা প্যাসেজের ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো এবং এদের মিনিং এবং এদের সিনোনিমগুলো কী কী। দেখো, আমরা প্যাসেজে ম্যাসিভ নামের একটা শব্দ পেয়েছিলাম। ম্যাসিভ শব্দের অর্থ হচ্ছে বিশাল বা প্রচন্ড। এখন এইটা তোমার এরকম প্রশ্ন থাকতে পারে যে হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ম্যাসিভ, বা হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাসিভ। ম্যাসিভ শব্দের সবচেয়ে কাছাকাছি শব্দ কোনটা, বা ম্যাসিভ শব্দের সমর্থক শব্দ কোনটা, এরকমভাবে তোমাকে অপশনগুলো দেওয়া থাকবে। আমরা চেষ্টা করেছি এখানে সমর্থক শব্দ কিছু যোগ করার জন্য, এর পড়লে এর মধ্যে থেকেই সাধারণত পড়বে। তো ম্যাসিভ শব্দের অর্থ হচ্ছে বিশাল বা প্রচন্ড। এটা আমরা লিখতে পারি হিউজ, জাইগান্টিক, ইনরমাস বা ইমেন্স, যে কোনো একটা থাকতে পারে। তোমার কাজ হলো এই শব্দটাকে বাংলাটা মনে রাখা এবং এর সিনোনিমগুলোকে মাথার মধ্যে নিয়ে নেওয়া। তারপরে দেখো র্যাভিজ। র্যাভিজ আমরা কোথায় পেয়েছিলাম যে র্যাভিজ অফ নেচার, আফ্রিকার র্যাভিজ অফ নেচার, অর্থাৎ প্রকৃতির ধ্বংস বা প্রকৃতির যে বিনাশ, এটার কারণে অনেক সময়ের জন্য আফ্রিকা থেকে লোকজন অন্য জায়গায় চলে যাচ্ছে। তো সেই র্যাভিজটাকে বলছে কি ধ্বংস বা বিনাশ। এর সমর্থক শব্দগুলো আমাদের কিছুটা কমন আছে, যেমন ধরো ড্যামেজ, ডিভাস্টেশন, রুইন বা ডিমলিশ। তারপর দেখো কনসার্ন। কনসার্ন শব্দটা চিন্তার বিষয়। কোনটা এখানে চিন্তা, কনসার্ন শব্দটা উদ্বেগ, আর এখানে চিন্তার বিষয় আমরা বলছি জাস্ট বাক্যটাকে ভালো করে অর্থটাকে বোঝার জন্য। সেটা হচ্ছে কি যে ওইখানে বলা ছিল যে ওয়ার্ল্ড লিডার্সদের একটা কনসার্ন হয়েছে, অর্থাৎ চিন্তার বিষয় হয়েছে। কোনটা, এই যে ফিলিস্তিনিদের যে ফ্লাইটটা, সেটা একটা চিন্তার বিষয় হয়ে গেছে। সেই চিন্তার বিষয়টাকে আমরা কি বলছি, অ্যাংজাইটি অথবা ওরি, এই কথাটা বলছি। ফেনোমেনন। ফেনোমেনন শব্দের অর্থ হচ্ছে ঘটনা। আমরা সেদিন বলেছিলাম যে ফেনোমেনন শব্দটার অর্থ হচ্ছে বিস্ময়কর কোনো ঘটনা, বিস্ময়কর কোনো বিষয় বা বিস্ময়কর কোনো ব্যক্তি। এই ক্ষেত্রে আমরা ফেনোমেনন শব্দটাকে ব্যবহার করে থাকি। ঘটনা বা তোমার যেটাকে সমর্থক শব্দ হিসেবে আমরা ব্যবহার করছি ফ্যাক্ট বা অকারেন্স। তো এই শব্দটা আরেকটু অন্যভাবে কখনো কখনো আসে যে এইটা প্লুরাল ফর্মটা কি। তো প্লুরাল ফর্মটা হচ্ছে ফেনোমেনা। এটা ভালো করে মনে রাখবা যে ফেনোমেনা। আরেকটা ফেনোমেনন শব্দটার আরেকটা ইনফরমেশন থাকতে পারে যে আমাদের এই ওয়ার্ল্ড ফুটবলের যে একজন বিশ্ববিখ্যাত একজন প্লেয়ার আছে যাকে দ্য ফেনোমেনন বলে ডাকা হয়। দ্য ফেনোমেনন, যেমন ব্রাজিলের রোনালদোকে বলা হয় দ্য ফেনোমেনন। তো ফেনোমেনন শব্দের অর্থ আমরা কি দেখলাম যে ঘটনা, এটা হচ্ছে ফ্যাক্ট বা অকারেন্স। আর ফেনোমেনন শব্দের প্লুরাল ফর্মটা হচ্ছে ফেনোমিনা। ফেনোমেনা। নোটবর্তী। নোটবর্তী শব্দের অর্থ আমরা সবাই জানি উল্লেখযোগ্য। এটাকে আমরা সমর্থক হিসেবে এখানে নিয়েছি আউটস্ট্যান্ডিং, নোটেবল বা নোটিসিয়েবল। এরপর দেখো বাকি অংশটুকু, পরের শব্দগুলো দেখো। অ্যাটেনশন। অ্যাটেনশনটাকে আমরা বলছি মনোযোগ, এটাকে আমরা সমর্থক বলছি কনসেন্ট্রেশন। আর ডিকেড শব্দের অর্থ হচ্ছে দশক। আমরা জানি যে 10 বছরে একটা করে ডিকেড হয়, এজন্য 10 ইয়ার্স। ফোর্স শব্দের অর্থ হচ্ছে বাধ্য করা, এখানে আমরা বলছি কম্পেল। অ্যাট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করা, তো আমরা এটাকে এখানে সমর্থক হিসেবে নিয়েছি ইনভাইট। আর লিভ মানে হচ্ছে ত্যাগ করা, যেটাকে আমরা বলছি এক্সিট। এই হলো তোমার এখানকার ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো। আর তো এখানে আরেকটা শব্দ আছে ফ্লাইট। ফ্লাইট শব্দের অর্থ হচ্ছে দুঃখ, দুর্দশা। ফ্লাইট শব্দের অর্থ হচ্ছে দুঃখ বা দুর্দশা। এটা তোমার ডিস্ট্রেস এরকম যে কোনো কিছু আসতে পারে, দুর্দশা টাইপের। তো এই হচ্ছে তোমার এইখানকার যে ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো এবং এইখানকার সিনোনিম যেগুলো আমরা আমাদের সম্পর্ক সিনোনিমগুলো আমরা এখানে অ্যাড করেছি। তোমাদের ডিউটি হচ্ছে এই ওয়ার্ডগুলোকে ভালো করে মনে রাখা এবং এইখানে যে সিনোনিমগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে ভালো করে একবার দেখে রাখা। তাহলে তুমি চুজ দ্য বেস্ট অ্যান্সারে যদি ওয়ার্ড সম্পর্কিত কোনো ইনফরমেশন তোমার কাছে চায় তাহলে তুমি এটা সুন্দর করে উপস্থাপন করতে পারবে। এরপর যে জায়গাগুলো তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে যে এই আরিয়ানসরা কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছিল, কতদিন আগে গিয়েছিল, তাদের কারণ কি ছিল, বা ফিলিস্তিনিদের ঘটনাটা কি ছিল, কতদিন আগে গিয়েছিল, এরকম কিছু ইনফরমেশন যেগুলো সেগুলো তোমাকে প্যাসেজ থেকে ভালো করে দেখতে হবে। তাহলে তোমার চুজ দ্য বেস্ট অ্যান্সার যে 5টা কোশ্চেন, সেই 5টা কোশ্চেন সম্পর্কে তোমার পরিচ্ছন্ন ধারণাটা তৈরি হয়ে যাবে। তোমরা শুধু এই ওয়ার্ডগুলোকে ভালো করে
মাথার মধ্যে গেঁথে ফেলবে। এবার দেখো চুজ দ্য বেস্ট অ্যান্সার গেল। আমরা বলেছি যে যদি প্যাসেজটা 1 নম্বরে আসে তাহলে চুজ দ্য বেস্ট অ্যান্সার থাকতে পারে এবং WH কোশ্চেন থাকতে পারে। আমরা WH কোশ্চেনগুলোর প্যাসেজ পরের দিন করে ফেলেছি, আজকে চুজ দ্য বেস্ট অ্যান্সার করলাম। গত ক্লাসে আমরা ফ্লো চার্টও করেছি, এবার আমরা এটা সামারি নিয়ে আলোচনা করব। সামারিটা হচ্ছে কি, এটা 3 নম্বর কোশ্চেন, 10 নাম্বার থাকবে তোমার টেস্টটাতে। ওখানে তোমাকে বলাই থাকবে সামারাইজ দ্য প্যাসেজ, প্যাসেজটাকে সংক্ষেপে বা তোমার সারাংশটা লেখো। তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, প্যাসেজটা থেকে তুমি কোনো সেন্টেন্সই প্যাসেজ থেকে ব্যবহার করবে না। আমরা সাধারণত কি করে থাকি, প্যাসেজ থেকে হুবহু ওই বিষয়গুলোকে তুলে দিই, কিন্তু এইটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমরা এখানে প্যাসেজের যে মূল যে নির্যাসটা, মূল যে বিষয়টা বলছে সেইটাকে আমরা আমাদের ভাষায় এইখানে উপস্থাপন করব। এবং প্যাসেজটা করার সময় তোমাকে অবশ্যই একটা লিমিট মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে তোমার প্যাসেজের 1/3 পর্যন্ত তুমি লিখবে। 1/3 বলতে আমরা যেটা বোঝাচ্ছি, যদি তোমার প্যাসেজটা 15 সেন্টেন্সের হয় তাহলে তুমি 5টা সেন্টেন্স লিখবে, যদি তোমার প্যাসেজটা 12 সেন্টেন্সের হয় তাহলে তুমি 4টা সেন্টেন্স লিখবে। 1/3 এটা তোমাকে মাথায় রাখতে হবে যে 1/3 পর্যন্ত তুমি একটা প্যাসেজের সামারি হিসেবে ব্যবহার করতে হবে। এবং সামারিটা করার সময় তুমি অবশ্যই চেষ্টা করবে তোমার নিজের ভাষায়। যেমন ধরো যে ডায়াসপোরা সম্পর্কে আমরা যে তথ্যগুলো পেলাম, সেই তথ্যগুলোকে আমরা আমাদের মতন করে বলতে পারি যে এই প্যাসেজটি ডায়াসপোরা নিয়ে আলোচিত হয়েছে, পৃথিবীতে অনেক রকমের ডায়াসপোরা আছে, ডায়াসপোরাগুলোর নাম তুমি লিখলে এবং তার কারণগুলো লিখলে, তাহলে তোমার মূল বিষয়টা এখানে উঠে চলে আসবে। এখানে তোমাকে প্যাসেজ থেকে সেন্টেন্সগুলোকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার মতন করে অ্যান্সারগুলোকে সাজিয়ে 1/3 পর্যন্ত লিখবে। তো এটাই ছিল আমাদের প্রথম প্যাসেজ থেকে বিষয়গুলো। যেমন আমরা কি করলাম যে ডায়াসপোরা প্যাসেজটা পড়েছি, ডায়াসপোরা প্যাসেজ চুজ দ্য বেস্ট অ্যান্সার এবং কোশ্চেন করেছি, তারপরে ফ্লো চার্ট করেছি, তারপর আমরা সারাংশ করলাম। একটা প্যাসেজ এইটুকু পর্যন্ত পড়লে এই প্যাসেজের পূর্ণাঙ্গ প্রস্তুতিটা আমাদের হয়ে যায়। এরপরে আমরা আগামী দিন আবার নেক্সট প্যাসেজ পড়বো। আর আমি আবারও একটা কথা বলছি, সেটা হচ্ছে আমরা 15টা প্যাসেজ ধারাবাহিকভাবে এইরকমভাবে একটা একটা করে পড়বো এবং এই 15টা প্যাসেজ যদি আমরা খুব ভালো করে পড়তে পারি তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের পরীক্ষার জন্য প্রিপারেশনটা অনেক সুন্দর হয়ে যাবে। তোমরা এগুলো ভালো করে দেখো, আগামী দিন আমরা অন্য প্যাসেজ নিয়ে আলোচনা করবো। সকলেই ভালো।